শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভীন। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ট্যাক্স কমানো বাজেট বিরোধীদের পছন্দ না, দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করাই তাদের উদ্দেশ্য, মন্তব্য প্রধানমন্ত্রীর। কক্সবাজারে খাল পুনঃখনন উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট এবং যশোর সীমান্তে ৩৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা। কুষ্টিয়ার প্রাগপুরে শূন্যরেখায় দুদিন ধরে অবস্থান করছে ১২ জন। চট্টগ্রামের লালখান বাজার এলাকায় জাতীয় দলের ক্রিকেটার নাইমকে পিটিয়ে থানায় নিল পুলিশ। পরিবারের মামলা, এসআই সহ ২ জন সাময়িক বরখাস্ত, ১ জন আটক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারের পিএম খালিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক পাতলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পথসভায় বলেন, এবারের বাজেটে বিভিন্ন খাতে ট্যাক্স কমানো হয়েছে, তারপরও এই বাজেট বিরোধীদের পছন্দ নয়। তারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা, কখনো মাঝারি আবার কখনো ঝুম বৃষ্টি। এমন বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সকালে আকাশপথে কক্সবাজার পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে প্রায় ৫ দশক আগে যে খাল খননের মাধ্যমে এ অঞ্চলে সেচ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল, তার পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। স্থানীয় নেতারা তুলে ধরেন বিভিন্ন দাবি দাওয়া। প্রধানমন্ত্রী জানান, খাল খনন ছাড়াও কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড সহ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সরকার। আগামী ১ বছরের ভিতরে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে প্রায় ১০,০০০ কৃষক ভাইদের কাছে আমরা এই কৃষক কার্ডের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রতি বছর বাজেটের পরের দিন নিত্যপণ্যের দাম বাড়ে উল্লেখ করে তারেক রহমান বলেন, চাল, ডাল, তেল সহ বিভিন্ন পণ্যে কর কমানোয় এবার সেটি হয়নি। ৬০টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন? তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। বাজেটে সেই বরাদ্দও রয়েছে, তবে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে নানা ষড়যন্ত্র হচ্ছে, সেগুলো সবাই মিলে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। পরে কক্সবাজারের ডুলাহাজরা এলাকার মালুমঘাটে একটি গর্জন গাছের চারা রোপণের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। আমরা যদি এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি, তাহলে এতটুকু আমরা ধারণা করতে পারি যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি হলেও বুক ভরে পরিষ্কার শ্বাস নিতে পারবে। এরপর জুলাই গণ অভ্যুত্থানে কক্সবাজারে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, কক্সবাজার। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আজও ৩৫ জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বাঁধায় সে চেষ্টা পণ্ড হয়ে যায়। এদিকে কুষ্টিয়ায় ঠেলে দেয়া ১২ জন এখনও অবস্থান করছে শূন্যরেখায়। পতাকা বৈঠক থেকে আসেনি কোনো সমাধান। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা ঘটলেও এবারই প্রথম চাঁপাইনবাবগঞ্জের পুনর্ভবা নদীপথ দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মধ্যরাতে সীমান্তবাতি নিভিয়ে নদীপথে ১৫ জনকে ঠেলে দেয় তারা। এতে বাধা দেয় বিজিবি। প্রায় ২ ঘন্টা পর বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে যায়। আমরা গ্রামবাসীও খুব সতর্ক অবস্থায় আছি। যদি কোনো রকম এই ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে আমরা অবশ্যই বিজেপির সাহায্য নেব।
একই সময় লালমনিরহাটের আমঝুল সীমান্তে ১২ জনকে অবৈধভাবে অনুপ্রবেশ করতে দেখে বাধা দেয় বিজিবি। পরে তাদের ফেরত নিয়ে যায় বিএসএফ। ইন্ডিয়ান বাসিন্দার যাতে পাশে পার না হয় আমরা সেই ব্যবস্থা করতেছি। ভোরে যশোরের সাদিপুর সীমান্ত দিয়ে আবারও ৮ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির বাধায় শেষ পর্যন্ত ব্যর্থ হয় তারা। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্তে ঠেলে পাঠানো ১২ জন এখনো খোলা আকাশের নিচে অবস্থান করছে। তাদের ফিরিয়ে নিতে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক হলেও আসেনি কোনো সমাধান। আমরা আমাদের পক্ষ থেকে কোনো প্রকার পুশিং অ্যাকসেপ্ট করব না, একটাই বার্তা, অ্যাকসেপ্ট করব না মানে করব না। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি ও শেরপুর সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি। বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছে গ্রাম পুলিশ, আনসার ভিডিপি ও স্থানীয় গ্রামের বাসিন্দারা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, পুশিন নিয়ে আরো জানাতে লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত থেকে ফোনে জানাচ্ছেন আমাদের জেলা রিপোর্টার নুরুল ফেরদৌস। ফেরদৌস, আপনার কাছে জানতে চাই যে সীমান্ত এলাকার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ। আমি এখন আছি লালমনিরহাট জেলা হাতিমন্দা সীমান্ত এলাকায়। আপনি জানেন যে গতকাল রাত ৮টার পর থেকে আনুমানিক ১০ থেকে ১২ জন ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টা করা হয়েছিল। তখন এটি কিন্তু রুখে দেয় আমাদের স্থানীয় যারা রয়েছেন এবং যারা বর্ডার বিজিবিরা রয়েছেন, তারা কিন্তু এটাকে বাধা দেয়। তখন তারা কিন্তু ফিরে যেতে বাধ্য হয় রাত বেতন ১টা। আমি যদি আপনাকে একটু তথ্য দিয়ে রাখি সর্বশেষ অনুযায়ী, যে ৫ জুন জেলার ৩টি উপজেলা ৫টি পয়েন্টে ৩০ জনকে পুশিনের চেষ্টা করেছিল বিজেপি, তা রুখে দেয়। দিনভর এমন মানুষকে বিএসএফ শূন্য রেখায় আটকে রেখে রাতের আধারে সার্চ লাইটের আলো নিভিয়ে ফিরে নিতে বাধ্য হয়। এরপর ২ দিন পর ৭ জুন রাতে ৫০ থেকে ৬০ জন মানুষকে দুর্গাপুর সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করলে গ্রামবাসীর সহযোগিতায় রুখে দেয় বিজেপি। গত রাতে আমঝোল সীমান্ত এলাকায় যেটি হাতিবান্ধা রয়েছে, সেখানে ১২ জনকে পুশিনের চেষ্টা করলে এটিও রুখে দেয় কিন্তু বিজেপি ও গ্রামবাসী। ভারতীয় আগ্রাসনে আতঙ্কিত হয়ে পড়েছেন সীমান্তবাসী। তারা নির্ঘুম রাত কাটিয়ে বিজিবির সাথে সীমান্ত পাহারা দিচ্ছেন। আমি কথা বলেছিলাম লালমনিরহাট সীমান্ত বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম। তিনি আমাকে জানিয়েছেন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সার্বক্ষণিক নজরদারি, গোয়েন্দা তৎপর বৃদ্ধি এবং নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছেন স্থানীয় প্রশাসন। জি ফেরদৌস, বুঝতে পেরেছি সেখানকার অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাটের দুর্গাপুর থেকে সীমান্ত পরিস্থিতি ফোনে জানালেন সহকর্মী নুরুল ফেরদৌস। জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে পুলিশের হেনস্থা করার ঘটনায় একজন এসআই সহ 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আটক করা হয়েছে পুলিশের সোর্স সোহেলকে। এ ঘটনায় 3 জনকে আসামি করে মামলা করেছে তার পরিবার। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। বিস্তারিত মোহসেনাত শিহাবের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে বাবু। 2 আসামি, 2 চুপ, একটা কথা বলবি না। চট্টগ্রামের লালখান বাজার এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পুলিশের চেক পোস্টে গত রাতে এই কথা বলেই মারধর করা হয় জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে। প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নেমে অটোরিকশা করে বাসায় ফিরছিলেন এই অফ স্পিনার। তল্লাশির নামে লালখান বাজার চেকপোস্টে তার গাড়ি থামানোর পর শুরু হয় পুলিশের অপেশাদার আচরণ। গলা চেপে ধরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ নাইমের। জোর করে তুলে নিয়ে যাওয়া হয় খুলশী থানায়। পরে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে। ভোরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন নাইম। নিজেকে জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও শিকার হয়েছেন বাজে ব্যবহারের। তল্লাশির জন্য তাকে থামানো হলেও তার ব্যাগে তল্লাশি করা হয়নি। আঘাত করা হয়েছে নাইমের হাঁটু, পিঠ ও হাতের আঙ্গুলে। এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার দাবি তার পরিবারের। এই ঘটনায় 3 জনকে আসামি করে মামলাও করা হয়েছে। যে সমস্ত পুলিশ এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ইয়ার সাথে জড়িত, কারণ প্রত্যেক থানায় জানে যে কোন পুলিশ কোন ধরনের, তার আচরণ কী ধরনের, সেগুলোর বিরুদ্ধে এদেরকে ছাঁটাই করা উচিত। নাহলে পুলিশ প্রশাসনের পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। এটা যদি না অ্যাকশন না হয় তাহলে আমরা কি ওদেরকে ছেড়ে দেবো নাকি? আমরা মামলা করছি না, মামলা কোর্টের মধ্যে মামলাগুলো পাঠাইছি কিনা আমরা দেখবো না।
সকালে নাঈম হাসানের বাসায় গিয়ে পুলিশের এমন আচরণকে অপেশাদার উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন চট্টগ্রাম পুলিশ কমিশনার। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে এসআই শফিকুল ইসলাম ভূঁইয়া, রাসেল চৌধুরীকে। আটক করা হয়েছে এ ঘটনায় পুলিশের সোর্স সোহেলকে। অবৈধ কোনো কিছু আসছে এরকম একটা ইনফরমেশন ছিল, বাট এটা পুলিশ অ্যাটেন্ড করবে, ঠিক আছে, বাট পুলিশ প্রফেশনালি কাজ করবে। বাট সেখানে যে পুলিশ যেটা করেছে অথবা সেটা প্রফেশনাল হয়, এটা প্রফেশনালি করা উচিত ছিল। এটা আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং এই ধরনের আনপ্রফেশনাল কাজের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে কোনো সদস্য জড়িত কাউকেই মার্সি করা হবে না। এর আগেও গেল বছরের 12ই অক্টোবর খুলশী থানায় পুলিশের হামলার শিকার হন 2 সাংবাদিক। নাঈমের এমন ঘটনার উপযুক্ত শাস্তি চেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস সহ অন্যরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাঈমের পাশে আছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। সারা দেশে গেল 24 ঘন্টায় হাম উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 796 জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ময়মনসিংহ মেডিকেল কলেজে হাম উপসর্গে মৃত্যুবরণ করা শিশুটির বয়স 10 মাস। উপসর্গ নিয়ে জেলায় নতুন ভর্তি হয়েছে 19 জন। এছাড়া পটুয়াখালীতে 39 এবং নোয়াখালীতে আরও 22 শিশু ভর্তি হয়েছে। উপসর্গ নিয়ে কুমিল্লা আরও 23 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে 12 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। লক্ষ্মীপুরে 16, ব্রাহ্মণবাড়িয়ায় 14, সিরাজগঞ্জে 11 জন সহ সারা দেশে সরকারি বেসরকারি হাসপাতালে অব্যাহত রয়েছে নতুন রোগী ভর্তি। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। পাবনা মানসিক হাসপাতালে বদ্ধ উন্মাদ প্রকৃতির রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড না থাকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ রোগীরা। এসব উন্মাদ রোগীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন অনেকেই। হাসপাতাল কর্তৃপক্ষ এর জন্য লোকবল এবং অবকাঠামো সংকটকেই দায়ী করছেন। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়ার সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বদ্ধ উন্মাদ নাজমুলকে গেল 2রা জুন ভর্তি করা হয় পাবনা মানসিক হাসপাতালের 6 নম্বর ওয়ার্ডে। সেদিন রাত 3টায় হঠাৎ এই উন্মাদ রোগী আক্রমণ করে বসেন হাসপাতালে চিকিৎসাধীন আরেক মানসিক রোগী ইনজামুলের উপর। দুজনের ধস্তাধস্তির এক পর্যায়ে নাজমুলের আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় ইনজামুলের। এ ঘটনায় নাজমুলকে আসামি করে হত্যা মামলা করা হলেও মানসিক অসুস্থতা বিবেচনায় তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। অলরেডি মামলা হয়েছে, তো যেহেতু সে মানসিক রোগী আছে এবং এই বিষয়টি পর্যবেক্ষণাধীন, পরবর্তীতে এক্সপার্ট অপিনিয়ন নিয়ে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা আমাদের চলমান রয়েছে। এখন দেখছে যে একটা রোগী বেশি ভায়োলেন্ট, মনে করেন আমি খুব বেশি ভায়োলেন্ট, তাহলে সেক্ষেত্রে আমাকে একটু সেই সেপারেট জায়গায় রাখতে হবে না। আমি ওই পাগলের দোষ দিব না ভাই, কারণ পুরোপুরি এদের নেগলিজেন্সির কারণেই আমার হচ্ছে যে ভাই মারা গেছে। হাসপাতালে এভাবে বদ্ধ উন্মাদ রোগীদের দ্বারা প্রায় আক্রমণের শিকার হচ্ছেন স্বাস্থ্যসেবা কর্মী থেকে শুরু করে অন্যান্য মানসিক রোগী। বদ্ধ উন্মাদ রোগীদের জন্য আলাদা ওয়ার্ড না থাকায় রোগীদের নিরাপত্তা ব্যবস্থা ও সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য রোগীর স্বজনরা। আইসোলেশন তো অবশ্যই দরকার এবং সার্বিক নিরাপত্তার জন্য এখানে এক্সট্রা সিকিউরিটি দরকার এবং ব্যাপক নিরাপত্তা কর্মী দরকার, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। যারা ভায়োলেন্ট রোগী তাদেরকে আলাদাই রাখতে হবে এবং আলাদা ট্রিটমেন্ট নজরদারি তাদেরকে রাখতে হবে। সাইকিয়াট্রিক পেশেন্টকে আমরা ম্যানেজ করবো এরকম কোনো ট্রেনিং আমাদের নেই, যার কারণে আমরা অনেক সময় পেশেন্টকে হ্যান্ডেল করতে পারি না, যার কারণে আমাদের কিছু কিছু সময় দেখা যায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে যায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের বাঁচানোর। আমরা অনেকভাবে আহত হয়েছি, প্রতিটা নার্সই এখানে কিছু না কিছুভাবে আহত হয়। কেউ মেন্টালি টর্চার হয় পেশেন্টের দ্বারা, কেউ ফিজিক্যালি টর্চার হয়, তারপরেও আমরা রোগীদেরকে অনবরত সেবা দিয়ে যাচ্ছি। হাসপাতালে জনবল সংকট ও অবকাঠামোগত সমস্যার কারণে অতি উন্মাদ ও ভয়ঙ্কর প্রকৃতির রোগীদের জন্য আইসোলেশনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না, জানান কর্তৃপক্ষ। ভয়ঙ্কর রোগীদেরকে একসাথে একই ওয়ার্ডে রাখা হয়, তাদেরকে প্রত্যেককে আলাদা করে কোনো কক্ষে রাখার মতো ব্যবস্থা এই হাসপাতালে নাই। আর হাসপাতালে রোগীদেরকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়, তার মাঝখানে রোগীরা রোগের মধ্যেই এরকম হঠাৎ করে খেপে যেতে পারে, মারামারি শুরু করতে পারে, এটা একটা রোগের অংশ হিসেবেই হয়।
500 শয্যার পাবনা মানসিক হাসপাতালে পুরুষ ও নারী মিলিয়ে মোট 19টি ওয়ার্ড রয়েছে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। ঢাকা পাবনার সরাসরি রেল চালু, কাজিরহাট ফেরিঘাটকে 14 কিলোমিটার ভাটিতে খয়েরচরে স্থানান্তর, পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ পদ্মা সেতু নির্মাণ এবং ঈশ্বরদী বিমানবন্দর চালু সহ জেলার বিভিন্ন উন্নয়ন নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে নাগরিক সংলাপ এবং ভবিষ্যৎ পরিকল্পনার শীর্ষক মতবিনিময় সভা। দুপুরে জেলা পরিষদের রশিদ হলে পাবনা নাগরিক কমিটির উদ্যোগে জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশুর সভাপতিত্বে এই সংলাপে বক্তব্য দেন কমিটির কো চেয়ারম্যান খতিব জাহিদ মুকুল সহ স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজ সহ সর্বস্তরের প্রতিনিধিরা। সভায় জেলার উন্নয়ন নিয়ে জাতীয় পর্যায়ে সংলাপের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বরগুনায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর খুরা রোগ। ঘরে ঘরে আক্রান্ত হচ্ছে গরু। আক্রান্ত পশুকে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ, কিন্তু মিলছে না প্রয়োজনীয় ওষুধ। বিস্তারিত মুশফিক আরিফের প্রতিবেদনে। বরগুনা সদরের এমবালিয়াতলী ইউনিয়নের মনসাতলী গ্রামের মিলন চন্দ্রের 7টি গরুর সবগুলোই খুরা রোগে আক্রান্ত। পায়ে এবং মুখে ঘা। এই রোগের চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছে তার। গরু খেজমত করতে করতে খুবই কষ্টে আছি, ঔষধ পাইতেছি না। তারপর এলাকায় আরও অনেক জায়গায় গরুর সমস্যা দেখা দিয়েছে, অনেক জায়গায় গরু মারা গেছে। আমরা এই চিন্তায়, এই টেনশনে আমরা খুব কষ্টের ভিতরে আছি। খামার থেকে শুরু করে বাড়িতেও ছড়িয়ে পড়েছে এই রোগ। আক্রান্ত গরুর মুখে ও পায়ে ঘা দেখা দেওয়ায় ঠিকমতো খাবার খেতে পারছে না গরু। মৃত্যু হয়েছে অনেক গরুর। কালকে ভোরে নামাইতে গেছি, দুইটাই অলরেডি একটা হাঁটতে পারে, একটা মুখে লালা পরে খাবলি। আমার তো অবস্থা খুবই খারাপ এখন। এই মনে করেন যে গরিব মানুষ 500, 700, 800, 1000, 2000 টাকার ওষুধ নিতে দেওয়া লাগে। খামারিরা বলছেন কয়েকদিনের ব্যবধানে একের পর এক গরু আক্রান্ত হচ্ছে। অপরদিকে বাজারে দেখা দিয়েছে প্রয়োজনীয় ওষুধ সংকট। খুরাসাল আছে, ওষুধ সংকট আছে, বাজারে পাইতে আসি না। আর ঊর্ধ্বগতি মানে টাকা বেশি চাই। কোন কোম্পানি ভালোভাবে সাপ্লাই দিচ্ছে না, সরকারিও তেমন কোনো ঔষধের কোনো তো পাই না। তারপরে হলো কোনো ঔষধ কোম্পানি ঠিকভাবে ঔষধ দিতে পারতেছে না এবং ব্যাপক হারে গরুও মারা যাচ্ছে। খুরা রোগ একটি ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। জেলায় কতগুলো গরু এ রোগে আক্রান্ত হয়েছে তার সঠিক পরিসংখ্যান না থাকলেও আক্রান্ত পশুকে আলাদা রাখা, খামার জীবাণুমুক্ত করা এবং চিকিৎসা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা। কোরবানির বাজারে যখন গরু নিল, ওখান থেকেই কিন্তু মূলত সংক্রমণের শুরুটা হয়েছে। তো এক্ষেত্রে যদি নিয়মিত টিকাদান করে কেউ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা, এটা যদি হয় এবং সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেয়, তাহলে দেখা যায় যে খুব সহজেই এই রোগটা কিন্তু ভালো হয়ে যায়। বিভিন্ন রকম স্প্রে আছে, স্প্রে দিয়া সকাল বিকালে স্প্রে করা, প্লাস সোডিবাইকার, নিমের পাতা, এগুলো যদি ডাইলুশন করে খাওয়ানো যায় সেক্ষেত্রে অনেক উপকার পাওয়া যায়। পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা খামারিদের। মুশফিক আরিফ, মাছরাঙা সংবাদ, বরগুনা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যু ঘিরে স্বজন এবং চিকিৎসকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মরদেহ আটকে রেখে অবরোধ করেন চিকিৎসকরা। অপরদিকে মরদেহ ফেরত পাওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্বজনরা। দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চিকিৎসক এবং স্বজনদের পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়। রোগীর স্বজন এবং হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা বয়স্ক নুরুন্নাহার বেগম হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। ভর্তির কিছুক্ষণ পর মারা যান তিনি। স্বজনদের অভিযোগ, অক্সিজেন দিতে দেরি হওয়ায় রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চিকিৎসক এবং রোগীর স্বজনরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ঝিনাইদহের কালীগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিকশা চালককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। পুলিশ এবং স্থানীয়রা জানান, সাবলেটে বসবাস করা প্রতিবেশীর 11 বছরের কন্যাকে গতরাতে ধর্ষণের চেষ্টা করে রিকশা চালক মীর ফারুক। সকালে ওই কিশোরী তার মায়ের কাছে ঘটনাটি বললে বিষয়টি জানাজানি হয়।
এ সময় এলাকাবাসী ফারুককে গণপিটুনি দেয়। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলাল হোসেন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার পর গ্রামবাসীর গণপিটুনিতে সন্ত্রাসী কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালু নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় সদরের বদরখালীর পাতাকাটা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত কালু এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক কারবারি ছিল। সম্প্রতি জামিনে জেল থেকে বের হয়ে আবারও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে এতে বাধা দেয় স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা। এর জেরে মোস্তফাকে কুপিয়ে গুরুতর জখম করলে গ্রামবাসী কালু এবং তার সহযোগীদের ধাওয়া করে। এক পর্যায়ে গণপিটুনিতে নিহত হয় কালু। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে চাঁদপুরে এবং মাগুরায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতরাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে গান এবং নৃত্য পরিবেশন করা হয়। এ সময় দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এছাড়া জেলার প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরায় গান, নৃত্য এবং কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ট্যাক্স কমানো বাজেট বিরোধীদের পছন্দ নয়, দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করাই তাদের উদ্দেশ্য, মন্তব্য প্রধানমন্ত্রীর। কক্সবাজারে খাল পুনঃখনন উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট এবং যশোর সীমান্তে ৩৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা। কুষ্টিয়ার প্রাকপুরে শূন্যরেখায় দুদিন ধরে অবস্থান করছে ১২ জন। চট্টগ্রামের লালখান বাজার এলাকায় জাতীয় দলের ক্রিকেটার নাইমকে পিটিয়ে থানায় নিল পুলিশ। পরিবারের মামলা, এসআই সহ 2 জন সাময়িক বরখাস্ত, 1 জন আটক। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল।